জাতি যেদিন থেকে সংলাপ শুরু করেছে সেদিন থেকে তার মানবিক জীবন শুরু হয়েছে, এবং মানব জাতি যখন সমষ্টিগতভাবে তার স্বার্থ দ্বন্দ্ব এবং পরিপূরক কোনো বিষয় নিয়ে আলাপের মধ্য দিয়ে মীমাংসায় উত্তরণের উপায় তালাশ করছে, সেদিন থেকে মানুষের সভ্যতার সূচনা। আমরা বায়োলজিক্যাল এবং পৌরাণিক মিথ থেকে এটুকু বুঝি যে আদম সন্তানের মধ্যে হাবিল এবং কাবিল, তাদের মধ্যে যখন সংলাপ হচ্ছিল, সেই সংলাপে যে সংলাপের বাস্তবতাকে সৌন্দর্যকে অতিক্রম করে উদ্ধত্ত দেখিয়েছে এবং অহংকার প্রদর্শন করে দায়বল দেখিয়েছে, সে হয়েছে মানব জাতির ইতিহাসে প্রথম হন্তারক তথা হত্যাকারী। আর যে ধৈর্য দেখিয়েছে সংলাপের মধ্য দিয়ে এবং মানুষের শান্তিপূর্ণ ভবিষ্যৎ কামনা করেছে, সেই হাবিলের সন্তানরাই মানব জাতির ইতিহাসে আজও টিকে আছে এবং সভ্যতার পতাকা বহন করে যাচ্ছে। আমরা দ্বিতীয় কথা বলতে চাচ্ছিলাম যে এই যে সভ্যতা এবং সংলাপের মধ্য দিয়ে রাজনৈতিক সংলাপ সবচেয়ে গুরুতর ব্যাপার। মানুষ সাংস্কৃতিক জীবনযাপন করে এবং সক্ষমতা সম্পন্ন জীবনযাপন করে, কারণ পৃথিবীর উপর তার কর্তৃত্ব বজায় রাখতে হবে। এখন এই রাজনৈতিক সংলাপ হচ্ছে সংলাপের মধ্যে সবচেয়ে বড় সংলাপ, এবং সেই সংলাপ যখন শুরু হয় সেই সংলাপের শেষ বলতে তেমন একটা থাকে না। এই সংলাপ চলমান প্রক্রিয়া, এবং একটা পর্যায়ে গিয়ে যখন এই সংলাপ খুব বেশি চূড়ান্ত বিরোধ দেখা দেয়, তখন ওই যে কাইম্বা যেটা বলেছেন যে বাংলাদেশ যে জন্ম নিয়েছে রাষ্ট্র হিসাবে, সেই রাষ্ট্রটা একই সাথে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে মূলত সেই সংবিধানের যুদ্ধেরই রূপান্তরিত একটা রূপ উঠেছে বাংলাদেশ রাষ্ট্রের গঠন আছে। বাংলাদেশে এখন যে কথাটা আজকে বাংলাদেশ রাষ্ট্র হিসাবে শান্তা শারমিন দারুলবাবু উল্লেখ করছেন, যে রাষ্ট্রকে আমাদের এখন দেখতে হবে একটা এন্টারপ্রাইজ, মানে কোঅপারেটিভ প্রতিষ্ঠান হিসাবে যদি দেখতে যাই, তাহলে এখানে সামষ্টিকভাবে সকলেরই অংশগ্রহণ প্রয়োজন আছে। এই সামষ্টিক অংশগ্রহণ প্রয়োজনীয়তার ভিতর দিয়ে আমাদের যে অগ্রগামিতা সাধিত হবে, সেখানে অনেক কিছুই মীমাংসা হয়ে যেতে পারে। তবে একটা কথা উল্লেখ্য যে আমাদের একদল ক্ষমতা আসলে আরেক দলের যে কর্মসূচিগুলো বাতিল করে দেওয়া হয়, এই জায়গায় একটা কথা আমাদের মনে রাখা দরকার আছে, সেটা হচ্ছে এই যে আমরা তো আমাদের দেশে বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর গঠন প্রক্রিয়া এবং রাজনৈতিক দলগুলোর আদর্শগত সম্পর্ক এবং পরস্পর এতটা বিপরীত যে এই বৈপরীত্যজনিত কারণে এক দলের কর্মসূচি আরেক দলের কাছ থেকে গ্রহণ করা খুবই কঠিন হয়ে পড়ে। আমার মনে হয় সময় আমি অনেক বেশি নিয়ে যাচ্ছি, আপনাদের ধৈর্য যদি না হয় আমার কথা থাকলো সেগুলো পরে বলবো অন্য সময়, কিন্তু শুধু এইটুকু বলে যায় আর অন্যান্যরা সহ যে অবস্থায় আজকে আলাপ আলোচনা করেছি, সব আলোচনার ভিতরে একটাই যে আমাদের কল্যাণ কামনা, আমরা প্রত্যেকের কল্যাণ চাই, কিন্তু কথাটা হচ্ছে যে কল্যাণ চায় সেই কল্যাণ অনেকের আবার কল্যাণ বলতে বলতে নাও আসতে পারে, এবং সেখানে কি হবে? সেখানে সহজ কথা হচ্ছে যে ঐকমত্য কমিশনের সবকিছু ঐকমত্য হয়েছে, কিন্তু ঐকমত্য হলেও যে আওয়ামী লীগ, শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার এবং তার সমর্থক গোষ্ঠী যারা দেশ ছেড়ে গেছেন কিংবা দেশে যারা নীরব হয়ে গেছেন, তারাও তো আছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আওয়ামী লীগহীন বাংলাদেশে আপনি যে ঐকমত্য কমিশন করেছেন, আমরা যে ঐকমত্য কমিশন করেছি, সেই ঐকমত্য কমিশনেও অনেক ভিন্নমত নিয়ে একমত হয়েছি, এই একমতওয়ালারা কি আওয়ামী লীগের সামনে আবার ঐকমত্য করতে যাবেন কিনা? যদি তাই না হয়, তাহলে এই ঐকমত আবার টিকবে কিনা? এই ঐকমতের রাজনীতি এবং আওয়ামী লীগের সাথে কি ধরনের সম্পর্ক হবে? আওয়ামী লীগ মতামত দিলে সেই মতামতের এর সাথে কিভাবে ডিল করা হবে, সেটা কিভাবে বুঝা করা হবে, এটা আমাদের মনে রাখতে হবে। মনে রাখতে হবে যে আলী রিয়াজ কমিশনের এই কমিশনই শেষ কথা নয়। আলী রিয়াজ কমিশনের ভিতরে যারা আমরা অংশগ্রহণ করেছি, তারাই বাংলাদেশের সর্বশেষ সিদ্ধান্ত গ্রহণকারী। এই কথা যদি মেনে নিয়ে থাকি, তাহলে আমরা ভুল করব। আমাদের এটাও মনে রাখতে হবে যে আলী রিয়াজ কমিশনের ভিতর দিয়ে যে ঐকমত্য হয়েছে, এইটা বাংলাদেশের একটা 24 গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বিজয়ী শক্তির উপর, কিন্তু পরাজিত শক্তিরও একসঙ্গে উত্থান আছে, সেটাও মনে রাখতে হবে। আমি ওনার কথা না বলি
আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আগামীতে বাংলাদেশের সংলাপ অনুষ্ঠানগুলিতে অংশগ্রহণ করবেন এই আমন্ত্রণ জানিয়ে আপনাদের প্রতি কৃতজ্ঞতা। থ্যাংক ইউ।